আমার এখানে একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা নিষিদ্ধ ঘোষিত তো একটা দল না, এটা তো রিসেন্টলি। এর আগেও আমরা বেশ কিছু আমরা যদি বলি চরমপন্থী দলকে নিষিদ্ধ হতে দেখেছি। তাদের বেলায়ও কি স্নিগ্ধা আপা এই মানসিকতা পোষণ করেন কিনা যে তাদেরকে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসতে দেখতে চাই এবং তাদেরকে দেখতে চাই যে তাদের জনসমর্থন কত? যারা ধরেন 63 জেলায় একসাথে বোমা হামলা ঘটিয়েছে, যারা বিভিন্ন সময় নাশকতার চেষ্টা করেছে বা করেছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে দল আমি একটা হিসেবে একটা প্রশ্ন আমি শুধু জানতে চাইতে পারি কি, আপনি কি যখন আপনি বিবেচনা করবেন তখন আপনি কোনো ওয়েটেজ দিবেন কিনা, মানে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগের যে গুরুত্ব, সেই একই গুরুত্ব আপনি 63 জেলায় যারা বোমা হামলা করেছে বা আপনি যাদের সর্বহারার কথা আপনি বলেছেন, তার ওয়েটেজের দিক দিয়ে কি আপনি একই রকম জায়গা বা একই রকম সমর্থন আপনি, নাকি আপনি মনে আচ্ছা, করছেন? ওয়েটেজের ব্যাপারটা হচ্ছে ওয়েটেজ আননোন। আচ্ছা, ওয়েটেজ ওয়েটেজ আমরা জানি না এখন, আচ্ছা তাই আচ্ছা, না? 17 বছরের ফেসিজমের পরে আসলে বাংলাদেশে আওয়ামী লীগেরও ভোটের ওয়েটেজ কতটা আমি আপনি কেউ জানি না। ওকে। উই হ্যাভ নেভার টেস্টেড। নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যেই বয়ানগুলো আছে সেগুলো একাডেমিক্যালি ওকে, কিন্তু আওয়ামী লীগ কি ফিরে আসতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে? আওয়ামী লীগের কারোর মধ্যে কি আমরা যে তাদেরকে যে নিষিদ্ধ করা হলো সেটার ব্যাপারে আপিল করা বা সেটার ব্যাপারে একটা পাল্টা জবাব চাওয়া হাইকোর্টের কাছে, কিংবা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো ইচ্ছা আমি এ পর্যন্ত কারোর মধ্যে দেখি নাই, না তাদের পালিয়ে যাওয়া নেত্রীর মুখে, না তাদের এই দেশে যারা আছে সেই জনসংখ্যার মুখে। আমি এইখানেও একটা ছোট প্রশ্ন একটু করে রাখতে চাই, আপনি মানে আমাকে সেটার ক্ষেত্রে হলো যে আমরাও এই দাবি করতেছি যে আপনার বিরুদ্ধে নিষিদ্ধ করেছে, আপনার এটা কেন আইন আদালত এটা ফেস করতেছেন না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আইন আদালত ফেস করার মতো একটা ন্যায্য আইনি কাঠামো আমাদের দেশে আছে কিনা। আমরা কিন্তু দেখতেছি যে এই দেশে যারা আওয়ামী লীগের, এমনকি আওয়ামী লীগ করে না, সাংবাদিক বা অন্য কিছু করে, তাদেরকেও যে যে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে যে যে মামলার হুমকি দেওয়া হয়েছে, তাদের পক্ষে আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা যে এসে এগুলি আইনিভাবে ন্যায্যতার ভিত্তিতে মোকাবেলা করা। তাদেরকে এটা টেস্ট করতে হবে। আর দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন এটার জবাব কিন্তু আবার আমি দিব না, এটার জবাব হচ্ছে যারা এটা ইমপ্লিমেন্ট করছে তারা দিবে। আমি আমার জায়গা থেকে আমার পলিটিক্যাল ভিউ, আমার আন্ডারস্ট্যান্ডিং বলছি, তাই না? জায়গা থেকে আপনি যদি বলেন, আপনি তো ল বানান। হ্যাঁ, কিন্তু ইমপ্লিমেন্টেশনে তো এখন আমার দল নাই, সুতরাং আমি আমার পার্টির ফিলসফি নিয়ে এখানে আপনাকে বলবো না। আমি আপনাকে বলছি নিয়ম কোনটা চিন্তা করছি, যেটা সেটা হচ্ছে যে দেখেন, এটাও আপনার প্রশ্নটাও তারা পারবে কিনা এটাও তো তাদেরকে টেস্ট করে দেখতে হবে, তাই না? মানে মরিয়া প্রমাণ করতে হবে সেটা যে মরে ছাড়া কিনা। মরতে হবে কেন? আমাদের সামনে তো উদাহরণ আছে, অন্তত অন্তত না না, আপনি একটা দুইটা উদাহরণ দেখেন, তার সাথে সাথে তার পাশাপাশি দেখেন দেশে থেকেই ঢাকার প্রাণকেন্দ্রে বসে থেকেই আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা, তাদের ব্যাপারে কথা বলা, এটা তো হচ্ছে, তাই না? আমি বলবো যে এটাকে আইনিভাবে, এক হচ্ছে আইনিভাবে মোকাবেলা করা, দুই হচ্ছে রাজপথে আসার, নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসার কোন ইচ্ছাকে আপনি এ পর্যন্ত দেখেছেন কিনা? খুবই 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 ভ্যালিড প্রশ্ন। মানে আওয়ামী লীগকে আমরা এতটা ভয় কেন পাচ্ছি যে ওরা রাজনীতিতে আসলেই আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এরকম আমাদের মনে হচ্ছে কিনা আসলে? ওকে, আপনি যেহেতু ভয়ের মতন একটা খুব বেসিক ইমোশনকে সামনে নিয়ে আসছেন, আমি আসলে এখানে বলতে চাই ব্যাপারটা ভয় না। ওকে, ব্যাপারটা ঘেন্না, অনীহা। ওকে, এখানে যদি আপা যেই গ্রাউন্ডে কথা বলছেন, একাডেমিক্যালি এটা ঠিক হতে পারে, আমি নট আ পলিটিক্যাল সায়েন্টিস্ট, কিন্তু আমরা যদি গ্রাউন্ডে আসি, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই ব্যাপারটাতে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের শিথিলতা অবলম্বন করত, তাহলে আপনি দেখতেন যে মানুষ তাদেরকে কোনোদিন ক্ষমা করত না। কারণ এখানে রক্তের দাগগুলো এখনো দগদগে, এখানে ক্ষতগুলো এখনো জীবিত, তাই না? তো আপনারা হয়তো, আমি একটু বলি ভাই, আপনারা হয়তো দেখেছেন আমি সংসদে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমার ঠিক ডান পাশে একজন শহীদের মা বসেন, এবং আজকে ওনার বক্তৃতা ছিল, বাজেট বক্তৃতা শেষে উনি শুরুতেই ওনার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন এবং বসার পরে বেশ প্রায় ঘন্টাখানেক লাগলো ওনার স্থির হতে। হ্যাঁ, এই ইমোশনকে সামনে রেখে আপনি যেটাকে বলছেন ভয়, আমি সেটাকে বলবো অনীহা, আমি সেটাকে বলবো ঘেন্না, আমি সেটাকে বলবো প্রতিশোধ স্পৃহা। এখন আমাদের দেশের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, জেনারেল মাস পিপলের কথা বলছি, নট এনি পলিটিক্যাল এন্টিটি।
অনলি, যে যেই সময়টা ইভেন পুলিশও ছিল না, কথা ছিল মানে আমরা যেটা ধারণা করেছিলাম, ইভেন আপনি জানবেন যে প্রবাসে একজন আওয়ামী লীগের একজন সমর্থক তিনি প্রকাশ্যেই বলেছেন যে এই সরকার নেমে গেলে আমাদেরকে কচুকাটা করে ফেলা হবে। সেই লেভেলের কচুকাটা হয় নাই, বরং উল্টা মানুষ গিয়ে মানুষকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গায় এসে আমি রাষ্ট্রীয়ভাবে সহনশীলতা নিয়ে কোনোই প্রশ্ন করতে চাই না, বরং আমি বলবো যে 24-এর এই সময়টাকে আমরা এত তাড়াতাড়ি যারা ভুলে যেতে চাই, তাদের কাছে দেশের ভ্যালু আসলে কি? খালি কি একটা ভূখণ্ড, মানুষ না? না 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 মাননীয় এমপি, আমি আপনার শব্দ থেকেই ধার করে আপনাকে বলি, আপনি বলছেন যে অনীহা, প্রতিশোধ স্পৃহা, ঘৃণা, শহীদের মায়ের আজকে যে আপনি সংসদে শুনেছেন, সেই সব কথা আপনি যেরকম জানছেন, আপনি যেরকম মানছেন, আপনি কেন ধারণা করে নিচ্ছেন বা আপনার কেন মনে হইতেছে যে বাংলাদেশের 17 কোটি লোকজন এগুলি ভুলে গেছে, 17 কোটি লোকজনের এটা মনে নাই? আপনি কেন তাকে ভোটে দিয়ে প্রত্যাখ্যাত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে তাকে ঘৃণিত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে আপনি তার প্রতিশোধ স্পৃহা করতেছেন না? আমরা তো আওয়ামী লীগকে মনে করতাম যে ও সরকারে বসে আছে, সেজন্য ভোটে দিলে আমি ভোটটা দিতে পারবো না। এখন তো সরকারে নাই, এখন আমি ভোটে দিয়ে কেন ওকে আমি যাচাই করতেছি না? মানে এই জায়গায় আমার প্রতিশোধ স্পৃহা, ঘৃণা, অনীহা কোনটা আমাকে বাধা দিচ্ছে? আমি কি মনে করতেছি সবাই গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবে? না না, কেন নৌকায় সবাই গিয়ে নৌকায় ঠিক আছে, তাহলে কেউ নৌকায় ভোট দিবে না, ও 0% ভোট পাবে। কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? অ্যাবসলিউটলি। আমি মনে করি না যে রাজনৈতিকভাবে এটাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে, অ্যাবসলিউটলি। বরং এবং আমি 24-এর প্রিজাইডিং অফিসার ছিলাম 24-এর নির্বাচন, আমি দেখেছি 17টা ভোট পড়েছে সারাদিন আমার সেন্টারে। আমি নিজে 24-এর ইলেকশনের সময় ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম দুপুর 11টা পর্যন্ত, কোন কোন কেন্দ্রে 13টা, 14টা, 15টা ভোট পড়েছে ঢাকার মধ্যে। আমি সেটা লাইভ ইয়াতে বলছিও, মানে এটা যে আমি এখন বলতেছি ব্যাপারটা এরকম না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আপনি একটু কন্টিনিউ করবেন। এটাকে মাথায় রেখে এটাকে মাথায় রেখে বিষয়টা হচ্ছে, এটা কিছুতেই এই ভয় না যে আসলে ওরা ভোট পেয়ে যাবে, বিষয়টা সেটা না। বিষয়টা আপনি যদি এটার মূল কারণ জানতে চান, আপনাকে ইন্টারিম গভর্নমেন্টের কাউকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে পারি আমার পার্টি কেন এটাকে সমর্থন করেছে। সেটা হচ্ছে এই তাদের এই কার্যক্রম, বিশেষ করে 17 বছরের গুম খুন এবং শেষ 1 মাসে তাদের কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, এবং সবার শেষে তারা পালিয়ে যাওয়ার পরে তাদের যেসব জিনিস রিভিল হলো, সবকিছুর পরে একটা জাতির কখনোই, দেখেন, একাডেমিয়া আমাদেরকে স্বাধীনতা এনে দেয় নাই 24-এর। একাডেমিয়া আমাদেরকে বলে নাই এখন এটা করো, এটা জাস্টিফাইড, ইট ওয়াজ ডিসাইডেড বাই পিপল। এই জন্য আমি বলবো এখানে জনগণের অভিপ্রায় সবার উপরে। আপনি শিওর যে জনগণের অভিপ্রায় এটাই কথাই, জনগণের অভিপ্রায় মানুষ চেয়েছে, ইন্টারিম বাস্তবায়ন করেছেন। ইন্টারিম যখন বাস্তবায়ন করেছেন, তখন যদি মানুষ না চাইতো আমরা তখন মুভমেন্ট দেখতাম, দেখি নাই। এটার চাইতে বড় প্রমাণ আমি কি ধরবো? না সরি জামাত, আমি প্রশ্ন শুরু করে দিই। জামাত আর বিএনপি একই রকম ভাবে আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয়। জি আপা, সরি। হ্যাঁ, আপনি দেখেন একটা জিনিস, আপনি যখন আমার সিএসআরএস নিয়ে টান দেন, তখন আপনার সঙ্গে যে আমার খাতির ছিল, কে বলবে আমাকে বলেন? হ্যাঁ, জামাত এবং বিএনপি, এনসিপি, জামাত এবং বিএনপি যে ধরনের আলোচনা মহান জাতীয় সংসদে হয়েছে, আমার কাছে এটা ভালো ঠেকে নাই। কোন সম্মানিত মানুষকে আরেকজন সম্মানিত মানুষ এইভাবে কথা বলে না। দুই পক্ষ থেকে যে ধরনের কথা হয়েছে, যদি এটা ম্যাচিং গেম হয় তাহলে এই ধরনের বাজে কথা আসে না। ম্যাচিং গেমে আপনি খেয়াল করেন, আওয়ামী লীগ বনাম জাতীয় পার্টি, আপনি ওইটা ম্যাচিং গেম ছিল, এটা আমি মনে করতে পারি। কিন্তু আমাদের সাথে আপনি এনসিপি পারলে তো আমারে ধুয়ে দেয়। আপনি আমাকে বলেন, আমাকে যে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত, এটা কি কোনো পাতানো খেলা হতে পারে? আমি তো একটা নারী, আমি তো তাদের বোন, আমি তো তাদের মা, আমি তো তাদের সন্তান। তাহলে তারা যখন আমাকে এই ধরনের বাজে বুলিং করে, তখন আপনি কি করে বলতে পারেন যে এটা ম্যাচিং? আমি প্রথম উত্তরটা এটা দিলাম। আপা সাইবার বুলিং এর ক্ষেত্রে, আপা সাইবার বুলিং নিয়ে যদি আপনি কথা বলেন, আমরা তো জানি না এই বুলিং গুলি কে করে, আমরা তো এটা জানি না। আপনি তো এই দায়টা, আপনি তো জামায়াতের আমিরকেও বুলিড হইতে দেখেন প্রতিনিয়ত, তাই না? দেখি, এটা মাঝে মধ্যে হঠাৎ, সেটা কিন্তু খুব কম। কিন্তু এই বুলিং পালে কে আপনি জানেন? এই বটবাহিনী কাদের এটা আপনি জানেন? এটা আমি এনসিপির বটবাহিনী আমি বলবো না, তারা কিছু আছে, কিন্তু এরকম না। আপনি কে পালে? আপনি তাদের সঙ্গে আপনি যখন আমাদেরকে মিলাচ্ছেন, যে দলের, বিএনপির, আমি একজন নারী কর্মীর প্রতি বিএনপির সিম্পেথি থাকবে,
সমর্থন থাকবে, এটা স্বাভাবিক। তার নারীকে যখন গালাগালি করছে, বুলিং করছে, সে বিএনপি ধৈর্য ধরে চুপ করে বসে আছে। আচ্ছা, আমি ওটা বাদ দিলাম। আমাদের সন্তান হলো জাইমা, জাইমাকে নিয়ে যখন কথা বলে, যে কিনা এখনো রাজনীতির মধ্যে ওইভাবে যায় নাই, একটা শিশু সুলভ চেহারা নিয়ে ও বিভিন্ন প্রোগ্রামগুলোতে যায়। মনে আমি আসলে এই যে আপনি আমাকে নিন্দা করবেন, কিন্তু আমি জামায়াতে ইসলামের আমিরকে, সংসদের বিরোধী দলের নেতাকে সংসদে দাঁড়িয়ে এইটার প্রতিবাদ করতে দেখেছি। তিনি বলেছেন যে এইটার বিচার হইতে হবে, তদন্ত করে খুঁজা বাইর করে এটা বিচার করতে হবে। আপনি তো ওর দল, উনার দলকে আর আপনি দায়ী করতে পারেন না। আমি হয়তো উনি জানেন না, আমি ওনাকে ওটা বলছি না। আমি এটাও বলতে চাই যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না। কথা বলেছেন কোন এক টক শোতে, সেখানে আপনি জাকাতের বিরুদ্ধে বলেছেন। এই নিয়ে আপনার যদি একটু ব্যাখ্যা দিতেন। আপনি জাকাত, আমি এটা অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমাকে যিনি আমার সাথে ছিলেন সেদিন, উনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি হাওয়া ভবন, বিএনপি চাঁদাবাজ, যা বলে আপনি জানেন। এইসব বলতে বলতে একটা পর্যায়ে আমি বলেছি যে চাঁদাবাজের তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয়, যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা A to Z আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন, সেটাকে কি বলে? আপনাকে কে বলছে যে ওটা জাকাতের টাকা? বেতনের 5% জাকাতের টাকা, এটা কে বলছে? বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি। এটা আপনি ভুল জানেন আপা, আপনি এটা ভুল জানেন মনে হয়। এটা আপনি আবার চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে। পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। আপা আমি একটা কথা বলি, আপা আবার একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকায় চলা কিন্তু এটা জাকাতের টাকা কি আপা? এটা কি সত্যি কথা? আপনি যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, পার ইয়ার, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে কিন্তু তাদের, আপনি বলেন যার দুইটা হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তার কি জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু A to Z ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আপা আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। সুতরাং সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হইলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কত কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের। আমাদের যেমন যে, কিন্তু আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনার বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলার না, কারণ যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, তারা যদি জাকাত খায়, তখন আমি এটা বলবো এটা জাকাত না, আসলে জাকাত না, সত্যি সত্যি জাকাত না। আমি আপনাদের বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশ ওইখান দিয়ে না যান, তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না।
যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয় তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয়ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামেও বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না, ধনীর জন্য জাকাত, গরিবের অধিকার। আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাত মনে করে দিচ্ছে না। যদি জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল ট্রুথ, না আপনি যখন প্রমাণ করে দিচ্ছে তারা নেয় না। আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না।